দেখো, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কারক। কারক মাথা ঠান্ডা করে বুঝবে। কারক কি? তো বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। কি বললাম? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। এই কারককে যদি ভাঙা হয় কি হবে? ক্রিযুক্ত অক, কারক বা নক। ঠিক আছে, ক্রিযুক্ত অক বা নক, কারক। তার মানে কি? কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, যা ক্রিয়া সম্পাদন করে। দেখো, ক্রিয়াপদ কি? তো যে পদ দ্বারা কাজ করা বোঝায় সেটা ক্রিয়াপদ। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সবাই জানবে। তো যে পদ দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়াপদ, এবং ক্রিয়া বাদে অন্য সকল পদই হচ্ছে নামপদ। এক্সাম্পল দিয়ে বোঝো, ভালো করে বুঝতে পারবে। আমি ভাত খাই। আমি ভাত খাই। তো এখানে ক্রিয়াপদ কোনটা? খাইটা। খাওয়া, কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তো এটা হয়ে যাবে ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তো কি বললাম? যে যে পদ দ্বারা কাজ করা বোঝায়। তো খাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, তাই খাইটা হয়ে যাবে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদ বাদে বাকি পদগুলো কি হয়? নামপদ। তো আমি আর ভাত, এই দুটোই কি হয়ে যাবে? নামপদ। আর কারকের সংজ্ঞা কি বললাম? যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। দু লাইনে লিখে নাও। লেখো, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। কারক বলা হয়। ঠিক আছে, এবার বোঝো এখানে সম্পর্ক কি দেখতে পাচ্ছ। দেখো, কারক নির্ণয় করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদকে কোয়েশ্চেন করা, প্রশ্ন করা। কি বা কাকে দিয়ে, ঠিক আছে, কিসের সাহায্যে, সত্য ত্যাগ করে। ঠিক আছে, এগুলো সব আমরা পরে দেখব। এখন অত চাপ নিতে যেও না, এক এক করে বোঝো, অল্প অল্প করে বোঝো। দেখো, ব্যাকরণের মেন পয়েন্ট হচ্ছে বোঝা। ঠিক আছে, একবার যদি বুঝে গেছো সন্ধি কি, সমাস কি, তারপরে পদ পরিবর্তন কি করে হয়, কারক বিভক্তি কি, তাহলে ব্যাস অর্ধেক খেলা শেষ। ঠিক আছে, আর বাকিটা একটু মুখস্থ করা, বেশি না, একটু। তো বুঝবে। তো কি বললাম? যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। তো এখানে সম্পর্ক দেখতে পাচ্ছ। তো কি বললাম? যে কারক বের করার বা কারক নির্ণয় করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। তো দেখো, যদি প্রশ্ন করি, আমি কি খাই, কি দিয়ে প্রশ্ন করছি? আমি কি খাই, উত্তর পাচ্ছি ভাত খাই। তো কি ভাতটা কারক হবে? এবার কি কারক, কোন কারক, সেগুলো পরে দেখছি। এখন এই সম্পর্কটা, এই যে কনসেপ্টটা বোঝালাম, এটাকে বোঝো। ঠিক আছে, তাড়াহুড়ো করার দরকার নেই, সব বোঝাবো। ঠিক। তো আমি কি খাই, উত্তর পাচ্ছ ভাত খাই। তার মানে ভাতটা একটা কারক হবে। কি কারক হবে পরে দেখছি। তারপরে দেখো, কে ভাত খায়, কে দিয়ে যদি প্রশ্ন করি, কে ভাত খায়? আমি। উত্তর পাচ্ছি, তার মানে কি আমিটাও একটা কারক হবে। এবার দেখো, কোয়েশ্চেনে যে এক্সাম্পলটা দেওয়া থাকবে আর তার নিচে, মানে যার নিচে দাগ দেওয়া থাকবে, তার আমাদেরকে কারক বের করতে হবে। ধরে নাও, এক্সাম্পল আছে, সে বই পড়ে। তো বইয়ের নিচে দাগ দেওয়া আছে, তার মানে কি বইটার কারক নির্ণয় করতে হবে। আর সেই রকম করে আমরা কোয়েশ্চেন করব। কি কোয়েশ্চেন করব? কে বই পড়ে? ঠিক আছে, সে বই পড়ে। কি পড়ে? সে কি পড়ে? তো বই পড়ে। তো কোয়েশ্চেন গুলো এইভাবে করতে হবে। আর কোয়েশ্চেন করাটাও খুব ইম্পর্টেন্ট। উল্টো পাল্টা কোয়েশ্চেন করলে কোনোদিন আনসার পাবে না। এখানে যেমন কোয়েশ্চেন করতে হবে যে সে কি পড়ে, তো কি দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পাবে। এবার যদি তুমি কোয়েশ্চেন করো সে কি দ্বারা পড়ে, ঠিক আছে, সে কাকে পড়ে, এরকম উল্টো পাল্টা কোয়েশ্চেন করলে তো জীবনে আনসার পাবে না। তো কোয়েশ্চেনটাও ঠিকঠাক করে করতে হবে। তারপরে কে বই পড়ে, কে দিয়ে কোয়েশ্চেন করলে তুমি সে, উত্তর পাবে সে বই পড়ে। এবার যদি তুমি কোয়েশ্চেন করো কারা বই পড়ে, কি দিয়ে বই পড়ে, ঠিক আছে, কি জন্য বই পড়ে, তো পাবে উত্তর। তো ঠিকঠাক করে কোয়েশ্চেনটাও করতে হবে। তো দেখো, এখানে কি আর কে সম্পর্কটাকে দেখাচ্ছে, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাকে দেখাচ্ছে। আর এই সম্পর্কটাই হচ্ছে কারক।
মাথায় ঢুকেছে? এবার দেখো, বুঝবে কি বললাম। আমি বললাম যে ক্রিয়াপদকে কোয়েশ্চেন করলে আমরা কারক পাই। তার মানে কি দাঁড়াচ্ছে, যে ক্রিয়াপদ নিজে কোনোদিন কারক হবে না। ধরে নাও এক্সামে এই এক্সাম্পলটাই এসছে, সে বই পড়ে, আর এখানে পরের নিচে দাগ দেওয়া আছে। তো পরেটা কি কাজ করছে? ক্রিয়াপদ। তো এটা কারক হবে? অপশন এ রয়েছে কর্মকারক, অপশন বি করণ কারক, অপশন সি অপাদান কারক, অপশন ডি এগুলির কোনোটিই না। তো কি হবে? এগুলির কোনোটিই না, কারণ ক্রিয়াপদ কোনোদিন কারক হতে পারে না। কেন পারে না? কারণ ক্রিয়াপদকে কোয়েশ্চেন করলে আমরা কারক পাই, তাই ক্রিয়াপদ নিজে কোনোদিন কারক হবে না। তো লিখে নাও এই পয়েন্টটা, ক্রিয়াপদ নিজে কখনো কারক হবে না। আর কি বললাম? যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। তার মানে যদি বাক্যে ক্রিয়াপদের সাথে কোনো পদের সম্পর্ক না থাকে, তাহলে সেই পদটাও কারক হবে না। তাই তো দাঁড়াচ্ছে রে বাবা, ভালো করে বুঝতে ওই জন্যই বললাম। বোঝার খেল, কেমন? সম্পূর্ণটা বোঝার খেল। বুঝে গেলে কাজ শেষ, আর না বুঝলে ব্যাস। তো ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলা হয়। তো যদি সম্পর্কই না থাকে, তাহলে সেটা কারক কি করে হবে? তো লিখে নাও, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক না থাকলে সেটা কারক হবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, শোনো, লিখতে হবে না, কারণ এটাকে বোঝাতে টাইম লাগবে। আর এগুলো এখন বুঝতেও পারবে না যতক্ষণ না পর্যন্ত বেসটা মজবুত হবে। ঠিক আছে? তো আগে বেসটা মজবুত করো, তারপরে তো আমি শেখাবোই। তো এক্সাম্পল হচ্ছে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। তো যাসনে এটা কি? ক্রিয়াপদ। আর ওগো, দেখো ওগোর সাথে যাসনের কোনো সম্পর্ক নেই। তো ওগোটা কি হবে? ওগো ওয়াইফ হাজবেন্ডকে বলে না, ওগো শুনছো? ওগোটা কি? একটা সম্বোধন পদ। তো সম্বোধন পদ কারক হবে না। সম্বোধন পদ, সম্বন্ধ পদ, এগুলো কি? এগুলো সব বাংলা ব্যাকরণে। তো ওটাই, ব্যাকরণ জানতে গেলে সবই জানতে হবে, তবে গিয়ে ঠিকঠাক করে বেসটা মজবুত হবে। ঠিক আছে? মাঝখান থেকে কারকে ঢুকে দেবে, কি করে হবে তাহলে? নামপদ কি, ক্রিয়াপদ কি, সর্বনাম কি, বিশেষ্য কি, বিশেষণ কি, সব জানতে হবে, তারপরে একটা কমপ্লিট নলেজ হয়। আর আমাদের এক্সামের সিলেবাসে যেগুলো লেখা থাকে আমরা তার বেশি পড়বো না, দিব্যি খেয়ে বসে আছি যে না আমরা এর বেশি পড়বো না। তাহলে কি করে হবে? হবে না। ঠিক আছে? তো এই যে বলে দিলাম সম্বোধন পদ, তো ব্যাস, এবার বসে থাকবে যে সম্বোধন পদ কি। তো ওটাই বললাম, চাপ নিও না, সব পরে শেখাবো। এখন আপাতত এটুকুই বোঝো যে ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলা হয়। আর যদি কোনো পদের সম্পর্ক না থাকে, সেটা কোনো দিন কারক হবে না। আর যেহেতু ক্রিয়াপদকে কোয়েশ্চেন করলে আমরা কারক পাই, তাই ক্রিয়াপদ নিজেও কোনোদিন কারক হবে না। এতদূর বুঝতে পেরেছ? চলো আগে বাড়ছি। এবার দেখো কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদ। তো আমরা জানি যে কারক 6 প্রকারের হয়। কি কি? কর্তৃকারক। কর্তৃকারক কি হয়? তো যে কাজটা করছে, আমি ভাত খাই, আমি ভাত খাই, ঠিক আছে? তো খাই এটা কি? ক্রিয়াপদ। তো কাজটা কে করছে? আমি। আমি নিজে কাজটা করছি, আমি নিজে ভাত খাচ্ছি। তো যদি আমির তলায় দাগ থাকে, তো আমি কি হবে? কর্তৃকারক হবে। বুঝতে পেরেছো? তো সবার আগে দেখবো কাজটা কে করছে। যদি উত্তর পেয়ে যাই, তাহলে আর 12-17 ভাবার দরকার নেই, কি দিয়ে, কাকে দিয়ে, ঠিক আছে, কিসের সাহায্যে, কি উপায়ে, নিমিত্ত, জন্য, সত্যত্যাগ, অত কিছু ভাবতে হবে না। যদি উত্তর পেয়ে যায়, কথা শেষ, আনসার হয়ে যাবে কর্তৃকারক। তো সবার আগে কি দেখবো? কাজটা কে করছে, মাথায় থাকবে। প্রত্যেকটা এক্সাম্পলে আমরা মাথায় রাখবো এটা, যে সবার আগে দেখবো কাজটা কে করছে। ওকে, মাথায় থাকবে। তো আমি ভাত খাই, এখানে কাজটা কে করছে? আমি। তো আমি কি হবে? কর্তৃকারক হবে। তো যে কাজ করছে,
যে কাজ করছে কে বা কারা, এইগুলো দিয়ে কোয়েশ্চেন করলে আমরা কর্তৃকারককে পাবো। 2 হচ্ছে কর্মকারক। কর্মকারক কি? তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে, কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি আমরা উত্তর পাই সেটা কর্মকারক হবে। আমি ভাত খাই, আমি ভাত খাই, তো ভাতের নিচে দাগ আছে। আমি কি খাই? ভাত খাই, তো ভাতটা কি হবে? কর্মকারক হবে। আমি ভাত খাই, ঠিক আছে। আমি কি খাই? আমি ভাত খাই। আমি বই পড়ি, আমি কি পড়ি? বই পড়ি, ঠিক আছে। তো বইটা কি হবে? কর্মকারক হবে। মাথায় ঢুকছে? কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাই সেটা কর্মকারক হবে। এবার দেখো, এত ইজিও নয় কেমন যে দুটো তুমি মুখস্থ করে নেবে যে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে কর্মকারক হয়। এত ইজি যদি হতো তাহলে সবাই পাস করতো, সবাই চাকরি পেত। এত ইজিও নয়, এটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। হায়ার লেভেল কনসেপ্ট গুলো একটু পরে আমরা দেখছি, চাপ নিও না। 3 হচ্ছে করণকারক। করণকারক, তো করণকারক কি? তো কিসের সাহায্যে বা কি দিয়ে বা কি উপায়ে কোশ্চেন করলে যদি আনসার পাই তাহলে সেটা হবে করণকারক, বা এক কথায় বলতে গেলে উপকরণ, ঠিক আছে, উপকরণ। তো লিখে নাও, কিসের সাহায্যে বা কি দিয়ে বা কি উপায়ে, এগুলি দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাই সেটা কি হবে? করণকারক হবে। 4 হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান, তো সত্য ত্যাগ হলে, ঠিক আছে, সত্য ত্যাগ যদি দান বোঝায়, সত্য ত্যাগ দান বা জন্য বা নিমিত্ত। নিমিত্ত মানে কি? কারণ। তো সত্য ত্যাগ, সত্য মানে কি? সত্য মানে হচ্ছে অধিকার, অধিকারটাকে ত্যাগ করা, নিজের যে অধিকার। ধরে নাও এটা একটা পেন, এই পেনটা আমি কাউকে দান করে দিচ্ছি, তো পেনটা আমার, আমার অধিকার আছে, তো আমি আমার অধিকারটা ছেড়ে অন্য কাউকে নিঃশর্তে দান করছি, তো সেটা সত্যত্যাগ বোঝায়। ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক আছে, তো ভিক্ষুককে ভিক্ষা দেওয়াটা কি? সত্যত্যাগ করে দেওয়া হয়, ঠিক আছে। তো কনসেপ্ট আছে ভিক্ষুককে আর ভিক্ষা এখানে গুলিয়ে দেয়, অনেকজনা ভিক্ষাটাকেই সম্প্রদান করে দেয়, যেটা ভুল, ঠিক আছে। তো এখানে মাথায় রাখবে। আচ্ছা, এটা তখনই বলবো যখন পড়াবো ডিটেলসে, তখনই দেখতে পাবে, এখন থেকে বলে কাজ নেই। তো সত্যত্যাগ, সত্যত্যাগ দান, জন্য বা নিমিত্ত দিয়ে যদি কোয়েশ্চেন করে আনসার পাও সেটা সম্প্রদান কারক হবে। 5 হচ্ছে অপাদান। অপাদান কারক কি? তো বিচ্যুত। বিচ্যুত, বিচ্যুত মানে কি? পড়ে যাওয়া, সরে যাওয়া বা লোপ পাওয়া, ঠিক আছে। তো বিচ্যুত, গৃহীত। গৃহীত মানে হচ্ছে যেটা, মানে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু থেকে কোনো কিছু উৎপন্ন হয়। তিল থেকে তেল, এটা কি উৎপন্ন হচ্ছে, তো এটা গৃহীতর মধ্যে পড়বে। তো বিচ্যুত, গৃহীত, জাত। জাত, জাত মানে কি? উৎপন্ন হওয়া। বিরত, বিরত মানে থেমে যাওয়া, তারপরে আরম্ভ, তারপর দূরীভূত। দূরীভূত, দূরীভূত মানে হচ্ছে দূর করা। রক্ষিত, রক্ষিত মানে কি? রক্ষা করা। তারপর ভীত, ভীত মানে ভয় পাওয়া। তো দেখো, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত আর ভীত। তো এই 8টার মধ্যে যদি একটা শর্ত পূর্ণ হয় তাহলে সেটা কি হবে? অপাদান কারক হবে। মাথায় থাকবে, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত, এই 8টার মধ্যে যদি একটা শর্ত পূর্ণ হয় সেটা কি হবে? অপাদান কারক হবে। আর লাস্ট হচ্ছে 6 নম্বর, অধিকরণ কারক। অধিকরণ কারক কি? তো কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে, তারপরে স্থান, সময়, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। লিখে নাও, কখন, কোথায়, কিভাবে, কিভাবে, কোন ক্ষেত্রে,
তারপর স্থান, ঠিক আছে, সময়, বিষয়, এগুলি বোঝালে কি হবে? অধিকরণ কারক হবে। ওকে, তাহলে চলো এক এক করে এবার দেখা যাক ডিটেলসে। তো সবার আগে দেখে নেব কর্তৃকারক। কর্তৃকারক আর কর্মকারক দুটোকে একসাথেই বুঝবো, ঠিক আছে? চলো দেখা যাক। দেখো, কর্তৃকারক, হেডিং দাও। তো কি বললাম যে কারক নির্ণয়ের সময় আমরা সব সময় মাথায় রাখবো, সবার আগে কি দেখবো, যে পদের কারক নির্ণয় করতে দেওয়া হয়েছে সে কাজটা নিজে করছে কিনা, ঠিক আছে? যদি কাজটা সে নিজে করে তাহলে সেটা কর্তৃকারক হবে, আর যদি না করে তখন অন্য কারকের কথা ভাববো। বারবার বলছি, কেমন এটা মাথায় ঢুকিয়ে নাও, আর নাহলে দেখবে কোদালটা কাঁধেই আছে আর মাঠময় খুঁজে বেড়াচ্ছ। কারকটা সামনেই থাকবে আর এদিকে সব কারকগুলোতে চষে বেড়াবে যে কোনটা রে বাবা। তো কি বললাম, যে কারক নির্ণয়ের আগে সবার আগে মাথায় রাখবে যে যে পদের কারক নির্ণয় করতে দিয়েছে সে কাজটা নিজে করছে কিনা। যদি কাজটা সে নিজে করে তাহলে কর্তৃকারক হবে, আর যদি কাজটা সে নিজে না করে তাহলে আরো যে কারকগুলো আছে এখনই লেখালাম তাদের কথা ভাববো, ঠিক আছে? আর কি বললাম, যে যার নিচে আন্ডারলাইন করা থাকবে তারই আমরা কারক নির্ণয় করব। তো দেখবো কার নিচে দাগ দেওয়া আছে আর সেই মতো আমরা ক্রিয়াকে প্রশ্ন করব, ঠিক আছে? উল্টো পাল্টা প্রশ্ন করব না, ঠিক আছে? আর উল্টো পাল্টা প্রশ্ন থেকে বাঁচাবে কে? তো যার নিচে দাগ দেওয়া আছে সে, ঠিক আছে? তো দাগটা দিয়ে আমাদের কাজটা সহজই করে দেওয়া হয়। তো দাগটার দিকে খেয়াল রাখবো। তো এই দুটো জিনিস মাথায় থাকবে। চলো আগে বাড়ি তাহলে। তো এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি বই পড়ি, ঠিক আছে? আমি বই পড়ি, বিশালকে ডাকো। বিশালকে ডাকো বা যেতে হবে, যেতে হবে। আর আরো একটা এক্সাম্পল হচ্ছে ডাক্তার ডাকো। তো বই, বিশাল আর ডাক্তার। আরো একটা এক্সাম্পল দিই। আমি বই পড়ি, ঠিক আছে? এখানে আমি নিচে দাগ দিচ্ছি। তো বলো কি হবে, কোন কারক হবে এটা? তো কি বললাম, সবার আগে দেখবো কার নিচে দাগ দেওয়া আছে, সেই মতো ক্রিয়াকে কোয়েশ্চেন করব। তো এখানে ক্রিয়া কি, আমি বই পড়ি, তো পড়াটা, পড়ি, এটা কি ক্রিয়া, বাকিগুলো নামপদ। তো আমি বই পড়ি, পড়ার কাজটা কি বইটা করছে? বইটা কি নিজে থেকে পড়তে পারবে? বইটা নিজেই নিজেকে পড়ছে, মানে কিরকম বই ভাবো। তো পড়ার কাজটা বই করবে না। তো কি বললাম, সবার আগে দেখবো কাজটা কে করছে, বই কাজটা করছে, করছে না, তার মানে কি বইটা কর্তৃকারক হবে না। এরপরে বাকি কথা ভাববো। আমি কি পড়ি, কি দিয়ে কোশ্চেন করলাম, আমি বই পড়ি, উত্তর পেলাম। তো বইটা কি হবে? কর্মকারক হবে। একটু আগেই তো লেখালাম, এই যে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কর্মকারক হয়। তো বইটা কি হবে? বইটা কর্মকারক হবে, ঠিক আছে? এবার দেখো, আমি বই পড়ি, এখানে আমি নিচে দাগ দেওয়া আছে। তো কি করব, সবার আগে দেখবো কাজটা নিজে করছে কিনা। তো যে পদের নিচে দাগ দেওয়া আছে সেই পদটা কাজ করছে। আমি বই পড়ি, বইটা কে পড়ছে? আমি পড়ছি, পড়ার কাজটা আমিই করছি, মানে কাজটা সে নিজে করছে। তো কি হবে? এটা কর্তৃকারক হবে। আর কোনো কোয়েশ্চেন করার আমার দরকারই নেই। ওকে, বিশালকে যেতে হবে। এবার দেখো এখানে অনেকজনা কি বলবে, যে কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে কি হয়, কর্মকারক হয়। বিশালকে যেতে হবে, কাকে যেতে হবে? তো বিশালকে যেতে হবে, কাকে? তো কাকে দিয়ে কোয়েশ্চেন করলে উত্তর তো পাচ্ছি, কাকে যেতে হবে? বিশালকে যেতে হবে। তো এটা কি হবে? কর্মকারক হবে, তাই তো? ভুল। আর এই ভুলটা যাতে না হয় ওই জন্য এতক্ষণ ধরে কানে কামড়ি কামড়ি বলছি যে সবার আগে দেখবে কাজটাকে করছে। যার তলায় দাগ দেওয়া আছে সে কি কাজটা নিজে করছে? বিশালকে যেতে হবে, যাওয়ার কাজটা কে করছে? বিশাল করছে। তার মানে কি এটা কর্তৃকারক হবে। বাকি কিছু ভাববো না কি কাকে দিয়ে। তো বিশাল, এটা কি হবে? কর্তৃকারক।
কথা শেষ। ওকে, ওই জন্য বারবার সাবধান করছিলাম। আর এক্সামে এই টাইপের এক্সাম্পল গুলোই আসে। আর ব্যাস, কাকে দিয়ে কোয়েশ্চেন করে চলে আসবে, প্রত্যেক জায়গায় কর্মকারক করে দিয়ে চলে আসবে, দিয়ে বাড়ি এসে বলবে কাট অফ এই চলে গেল, ফেল করে গেলাম। তো বিশালকে যেতে হবে, যাওয়ার কাজটা কে করছে? বিশাল স্বয়ং করছে। তো কাজটা যদি স্বয়ং করে তো কি হবে? কর্তৃকারক হবে। বাকি 12, 17, 15 কিছু ভাববো না, কি কাকে সব ভাড়ে গেল, আমার দেখার দরকার নেই, আমি উত্তর পেয়ে গেছি, কর্তৃ হবে। এবার দেখো ডাক্তার ডাকো, তো ডাক্তারের নিচে দাগ দেওয়া আছে, মানে ডাক্তারের কারক নির্ণয় করতে হবে। তো কি বললাম, সবার আগে দেখবো কাজটা কি সে নিজে করছে, যে পদের নিচে দাগ দেওয়া আছে সেই পদটা কি কাজটা করছে। তো ডাক্তার কি নিজেকে ডাকবে? মানে কিরকম ডাক্তার একবার ভেবে দেখো, সে নিজেই নিজেকে ডাকছে। আরে বাবা, ডাক্তার কি নিজেকে ডাকে? ডাকে না। তার মানে কাজটা সে নিজে করছে না, তার মানে কর্তৃকারক হবে না। এবার বাকি কোশ্চেন করব, কাকে ডাকো? কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। উত্তর পাচ্ছ? আচ্ছা, তো কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি উত্তর পাওয়া যায়? কর্মকারক। তো ডাক্তার এখানে কর্মকারক হবে। তো কর্তৃকারক আর কর্মকারক ক্লিয়ার হলো? দুটোকেই এক জায়গাতে বুঝিয়ে দিলাম। মাথায় ঢুকেছে? আবার বলছি, কারক নির্ণয়ের ক্ষেত্রে যে পদের নিচে দাগ দেওয়া থাকবে তারই করব, ঠিক আছে? পাশেরটার করে দেবো না জবরদস্তি। আর যার তলায় দাগ থাকবে সেই মতো কোয়েশ্চেন করব ক্রিয়াপদকে। এখানে ডাকোটা কি? ক্রিয়াপদ। তো কাকে ডাকো? ক্রিয়াপদকে কাকে দিয়ে কোয়েশ্চেন করলাম, তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক হয়, ঠিক আছে? তো কারক নির্ণয়ের ক্ষেত্রে যে পদের নিচে আন্ডারলাইন করা থাকবে আমরা সেই পদেরই কারক নির্ণয় করব, পাশেরটাকে ধরে করে দেবো না। আর কি করব, যে পদের নিচে দাগ দেওয়া থাকবে আগে দেখব সেই পদটা কাজটা কি নিজে করছে। যদি নিজে করে খুব ভালো কথা, কর্তৃকারক হবে। আর যদি নিজে না করে তখন বাকি কারকের কথা ভাববো, আর না হলে ভাববো না। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়ছি। এবার দেখো করণ কারক। তো একটু আগেই বললাম যে কিসের সাহায্যে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা করণ কারক হবে। লিখে নাও, কিসের সাহায্যে বা কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় খাতা পেনে লিখতে থাকবে কেমন? উত্তর পাওয়া যায় সেটা কি হবে? করণ কারক হবে। বা যদি সহজ কথায় বলি তাহলে কোনো উপকরণের মাধ্যমে, ঠিক আছে, কোনো উপকরণ মাধ্যমে বোঝালে, কোনো উপকরণের মাধ্যমে বোঝালে সেটা করণ কারক হয়। এক্সাম্পল দিয়ে বোঝো। আমি আমি কলমে লিখি, কলমের নিচে দাগ দেওয়া আছে, তার মানে কি কলমের কারক কি সেটা বের করতে হবে। তো এর মানে কি? আমি কলমে লিখি, এর মানে কি আমি কলমের ওপরে লিখি? এমনটা তো নয়। এর মানে হচ্ছে আমি কলম দিয়ে লিখি বা আমি কলমের সাহায্যে লিখি। তো কলমটা কি একটা উপকরণ, তাই তো? তো আমি কলম দিয়ে, কি দিয়ে বা কিসের সাহায্যে? আমি কলমের সাহায্যে লিখি। তো কি দিয়ে বা কিসের সাহায্যে বা কোনো উপকরণ বোঝালে সেটা কি হয়? করণ কারক হয়। তো কলমটা কি হবে? করণ কারক হবে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকলে আমি আরো কটা এক্সাম্পল দেবো, ঠিক আছে, আর করতেও দেবো। তো বলো, ছেলেরা ফুটবল খেলে। এক্সাম্পল 3 হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে। এক্সাম্পল 4, ছেলেরা ব্যাট বল খেলে।
এক্সাম্পল 5, ছেলেরা ব্যাট বল খেলে, ছেলেরা তাস খেলে। এক্সাম্পল 6, মেয়েরা দাবা খেলে। এক্সাম্পল 7, মেয়েরা লুডো খেলে। ঠিক আছে, তো ফুটবল, ক্রিকেট, ব্যাট বল, তাস, দাবা, লুডো। 30 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো আর বলো কি হবে সঠিক উত্তর, কি কারক হবে। এই যে দেখো, খেলে, এগুলো কি? এগুলো সব ক্রিয়াপদ। তো ক্রিয়াপদকে কোশ্চেন করো। ছেলেরা কি দিয়ে খেলে? ছেলেরা ফুটবল দিয়ে খেলে। উত্তর পাচ্ছ, কি দিয়ে? তো কি হয় ফুটবলটা? করণ কারক হবে, তাই তো? এবার দেখো, ছেলেরা ক্রিকেট খেলে। তো ছেলেরা কি দিয়ে খেলে? ছেলেরা ক্রিকেট দিয়ে খেলে। কথার কোনো মাথা মুন্ডু আছে? নেই, কোনো সেন্সই আসছে না। ছেলেরা ক্রিকেট দিয়ে খেলে, কোনোদিন শুনেছো এই ধরনের কথা? শোনোনি। তো কনসেপ্টটা এখানেই, যে যদি খেলার নাম আর খেলার উপকরণ আলাদা আলাদা হয় সেটা কর্মকারক হবে, আর যদি খেলার নাম আর খেলার উপকরণ এই দুটো একই হয় তখন সেটা করণকারক হবে, আর আলাদা আলাদা হলে এটা কি হবে? কর্মকারক হবে। তো দেখো, ক্রিকেট, ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু এর যে উপকরণ সেটা কি? ব্যাট বল, তাই তো? তো খেলার নাম এক, উপকরণ এক, তো কি হবে? এটা কর্মকারক, এটা করণ হবে না। আবার দেখো, ছেলেরা ব্যাট বল খেলে। তো ছেলেরা কি দিয়ে খেলে? ব্যাট বল দিয়ে খেলে। খেলার নামও ব্যাট বল, উপকরণও ব্যাট বল, তো কি হবে? করণ কারক হবে। ছেলেরা তাস খেলে। তো খেলার নামও তাস, উপকরণও তাস, তো কি হবে? করণ কারক হবে। খেলার নাম আর উপকরণ এক হলে, সমান হলে করণ, আর আলাদা আলাদা হলে কর্ম। মাথায় থাকবে? তো ছেলেরা তাস খেলে, খেলার নাম তাস, আবার উপকরণটাও তাস, তো করণ হয়ে যাবে। মেয়েরা দাবা খেলে। এবার দেখো, খেলার নাম দাবা, আর খেলার যে উপকরণ সেটা কি? দাবার কোট আর গুটি। দাবা খেলেছ? তো দাবার কোট হয়, গুটি হয়। তো খেলার নাম দাবা আর উপকরণ দাবার কোট আর গুটি, মানে আলাদা, তো কি হবে? যখন আলাদা হয়ে যাবে এটা কর্মকারক হবে, তাই তো? এবার দেখো, মেয়েরা লুডো খেলে। তো লুডো, খেলার নাম লুডো, আর খেলার যে উপকরণ সেটা কি? লুডোর কোট আর গুটি, তো আলাদা হয়ে গেল। খেলার নাম এক, উপকরণ আলাদা, তো কি হবে? কর্মকারক হবে। মাথায় ঢুকেছে? তো 2 লাইনে লিখে নাও। খেলার নাম এবং উপকরণ এক হলে সেটা করণকারক হবে, আর খেলার নাম এবং উপকরণ আলাদা হলে সেটা কর্মকারক হবে। মাথায় থাকবে? তো করণ কারক আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো দেখে নেওয়া যাক সম্প্রদান কারক। ওকে, চলো। সম্প্রদান, একটু আগে কি বললাম? যে সত্য ত্যাগ, জন্য বা নিমিত্ত বোঝালে কি হয়? সম্প্রদান কারক হয়। এবার দেখো, সত্য ত্যাগ, সত্য মানে কি? সত্য মানে হচ্ছে অধিকার বা মালিকানা, অধিকার বা মালিকানা। তো অধিকার বা নিজের যে মালিকানা সেটাকে যদি ত্যাগ করা হয় তখন কি হবে? সম্প্রদান কারক হবে। আর যদি জন্য বোঝায় বা নিমিত্ত বোঝায়, নিমিত্ত মানে কি? কারণ, ঠিক আছে, তখন কি হয়? সম্প্রদান কারক হয়।
আর দেখো, এই নিমিত্তের জন্য এটাকে নিমিত্তার্থে সম্প্রদানও বলা হয়। কি বলা হয়? নিমিত্তার্থে সম্প্রদান। তো ঘাবড়ে যেও না, একই জিনিস। ঠিক আছে, এটাকে নিমিত্তার্থে সম্প্রদানও বলা হয়। নিমিত্তার্থে সম্প্রদান কারক। ঠিক আছে, তো সত্য ত্যাগ জন্য বা নিমিত্ত বোঝালে সম্প্রদান কারক হয়। এবার দেখো, এই সত্য ত্যাগটা যাকে বোঝাবে, যাকে, সেটা কি হবে? সম্প্রদান হবে। আর এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আর যা বোঝাবে সেটা কি হবে? সেটা কর্মকারক হবে, সেটা সম্প্রদান হবে না। ঠিক আছে, সেটা কর্মকারক হবে। যদি যাকে বোঝায় সম্প্রদান, আর যা বোঝালে কর্ম। মাথায় থাকবে, এক্সাম্পল দিয়ে বোঝো, আরো ভালো করে বুঝবে। এক্সাম্পল, ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। তো ভিক্ষার নিচে দাগ দিলাম। বলো, ভিক্ষাটা কোন কারক হবে? ভিক্ষুককে কি দাও? কি বলেছিলাম? যার নিচে দাগ থাকবে সেই অনুযায়ী কোশ্চেন করবো। দাওটা কি? ক্রিয়াপদ। তো ভিক্ষুককে কি দাও? তো কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে কি আনসার পাওয়া যায়? কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কি হয়? কর্মকারক হয়। তো ভিক্ষাটা কর্মকারক হবে। এবার বলবে যে আমরা তো ভিক্ষাটা সত্য ত্যাগ করেই দিই, নিঃস্বার্থে দিই, তো ভিক্ষা সম্প্রদান হওয়া দরকার। ওই জন্য এখানে লেখালাম যে যাকে বলবে সেটা সম্প্রদান, যা বলবে সেটা কর্ম। যা ভিক্ষা যেটা দিচ্ছ, তো সেটা কর্ম। যাকে, যদি দাগটা ভিক্ষুকে নিচে থাকতো এটা হতো সম্প্রদান। ঠিক আছে, এটা সম্প্রদান হতো। তো কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। তো যাকে দেবে সেটা কি হবে? সম্প্রদান হবে। আর যা দেবে সেটা কর্ম হবে। ভিক্ষা দিচ্ছ, এটা কর্ম। আর যাকে দিচ্ছ, ভিখারিকে, ভিক্ষুককে দিচ্ছ, এটা সম্প্রদান হবে। মাথায় ঢুকেছে? এটা খুব ইম্পর্টেন্ট। কেমন? আর এই জায়গাগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। আর আমরা ভিক্ষাটাকে সম্প্রদান মেনে দিই। আমরা ভাবি যে ভিক্ষা দিচ্ছি মানে সত্য ত্যাগ করে দান করছি। তো সত্য ত্যাগ হলেই হবে না, তার সাথে এই কন্ডিশনটাকেও ফুলফিল হতে হবে। ঠিক আছে, সত্য ত্যাগ যাকে বোঝাবে সেটা সম্প্রদান হবে, যা বোঝালে সেটা কর্ম হবে। মাথায় ঢুকেছে? ভিক্ষুককে ভিক্ষা দাও। আর বারবার বলছি যে যার নিচে দাগ দেওয়া থাকবে তার আমরা কারক নির্ণয় করব। ঠিক? তো ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা হয়ে যাবে কর্ম, আর ভিক্ষুক হয়ে যাবে সম্প্রদান। যাকে বোঝালে সম্প্রদান, যা বোঝালে কর্ম। মাথায় ঢুকেছে? তাহলে চল কটা এক্সাম্পল দিই, আনসার দাও। ধোপাকে কাপড় দান করো। ধোপাকে কাপড় দাও। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। আর এক্সাম্পল 4 হচ্ছে, বেলা যে পড়ে এলো জলকে চল। কাপড় আর এই কাপড়, এদেরও বলবে কি হবে। তো 30 সেকেন্ড সময় দিচ্ছি, বলো কি হবে সঠিক উত্তর। এদের কারকগুলো নির্ণয় করো। ধোপাকে কাপড় দান করো, ধোপাকে কাপড় দাও, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, আর বেলা যে পড়ে এলো জলকে চল। যার যার নিচে দাগ দেওয়া আছে সেগুলোর কারক নির্ণয় করো। আর কারক নির্ণয় করার জন্য কি করতে হবে? ক্রিয়াপদকে কোশ্চেন করতে হবে। তো ক্রিয়াপদকে কোশ্চেন করো। ধোপাকে কাপড় দান করো। তো দেখো কি বললাম, যদি সত্য ত্যাগ দান হয়, তো ধোপাকে কাপড় দান করো এর মানেটা কি? সাধারণত কি হয়, আমরা ধোপাকে কাপড় কাচতে দিই, ধোপা কাপড়টা কেচে আমাদেরকে ফেরত দেয়। তো সেটাকে তো দান করা বলবে না। এবার এখানে যেহেতু দান শব্দটা দেওয়া আছে, তার মানে কি আমরা ফেরত নেব, তাকে আমরা দান করে দিয়েছি। হতে পারে ধোপাটা গরিব,
তাই ধোপাকে কাপড় দান করা হয়েছে। তার মানে এটা সত্য ত্যাগ নিঃসত্ব দান বোঝাচ্ছে। তো কি বলেছিলাম, যাকে দান করা বোঝাবে সেটা সম্প্রদান, আর যা দান বোঝাবে সেটা কর্ম। তো এখানে কাপড় দান হচ্ছে, তো যা দান হবে সেটা কি হবে, কর্মকারক হবে। তো কাপড়টা হবে কর্মকারক। আর যাকে, তো ধোপাকে দান করছো, তো যাকে দান হবে সেটা সম্প্রদান হবে। মাথায় ঢুকেছে? তো ধোপাকে হয়ে যাবে সম্প্রদান কারক, আর কাপড় হবে কর্মকারক। নেক্সট, ধোপাকে কাপড় দাও। এবার দেখো এখানে ধোপাকে কাপড় দাও বলছে, তার মানে কি ধোপাকে কাপড়টা কাচতে দাও। এখানে দান করা কিন্তু সেন্স আসছে না, ঠিক? তো এখানে সম্প্রদানের লজিক লাগাতে যাব না। ধোপাকে কি দাও, কাপড় দাও। কাকে কাপড় দাও, ধোপাকে দাও। তো কি দিয়ে কোয়েশ্চেন করলে কাপড় আনসার আসছে, আর কাকে দিয়ে কোয়েশ্চেন করলে ধোপা আনসার আসছে। তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কি হয়, কর্ম কারক হয়। তো এখানে ধোপাও কর্ম, আবার কাপড়ও কর্ম কারক। মাথায় ঢুকেছে? একটা দান পুরো মিনিংটাকে চেঞ্জ করে রেখে দিল। তো ভালো করে পড়বে, ওই জন্য সব জায়গাতে মুখস্থ করতে নেই, কিছু জিনিস বোঝার হয়। একবার মাথায় ঢুকে গেলে না, বুঝে গেলে আর চাপ হয় না। ঠিক আছে? তো ধোপাকে কাপড় দাও, ধোপাকে কি দাও, কাপড় দাও। কি দিয়ে কোয়েশ্চেন করলে আনসার পেলে সেটা কর্মকারক হয়, তো কাপড়টা কর্ম হবে। আর কাকে কাপড় দাও, ধোপাকে দাও। তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক হয়। তো এখানে ধোপা আর কাপড় দুটোই কর্মকারক হবে। মাথায় ঢুকেছে? এবার দেখো নেক্সট হচ্ছে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। এর অর্থ কি, এর মানে কি, সুখের জন্য এই ঘরটা বাঁধলাম। তো কি বলেছিলাম, সত্য ত্যাগ জন্য আর নিমিত্ত বোঝালে কি হয়, সম্প্রদান কারক হয়। তো সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এর মানে দাঁড়াচ্ছে সুখের জন্য এই ঘরটা বাঁধলাম। তো জন্য বোঝাচ্ছে, তো কি হবে, এটা সম্প্রদান কারক হবে, সম্প্রদান। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল। তো জলকে চল মানে কি, জলকে চল মানে হচ্ছে জল আনতে চল, জল আনতে চল। তো কিসের জন্য যাবে, কিসের জন্য যাবে, সেন্স আসছে? কিসের জন্য যাবে, জল আনতে যাবে, জলের জন্য। বেলা যে পড়ে এলো জলকে চল, তো জন্য দিয়ে কোয়েশ্চেন করলে যদি আনসার পাওয়া যায় সেটা কি হয়, সম্প্রদান কারক হয়। তো এটাও সম্প্রদান কারক হবে। বেলা যে পড়ে এলো জলকে চল, তো জলকে সম্প্রদান কারক হবে। মাথায় ঢুকেছে? তো আশা করি সম্প্রদান কারকও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আগে বাড়ছি। তো আজকের ক্লাসে আমরা কর্তৃকারক, কর্মকারক, করণকারক আর সম্প্রদান কারকগুলিকে বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা অপাদান আর অধিকরণ কারকগুলিকে দেখব। ঠিক আছে, এখানে অনেক ডিটেলস কনসেপ্ট আছে, তো এদের জন্য একটা ক্লাস লাগবে। ওকে, তো আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।